নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, হামাস হেজবুল্লাহর পরে এবার সিরিয়া ইসরায়েলের আগ্রাসনে আরব দুনিয়া, এই প্রশ্নই কিন্তু উঠছে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে। আপনাদের জানিয়ে রাখি, হামাস এবং হেজবুল্লাহর পরে এবার সিরিয়া ইসরায়েলের কি আগ্রাসনে আরব দুনিয়া, এই প্রশ্নই উঠছে আন্তর্জাতিক মহলে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এখনো পর্যন্ত কি খবর রয়েছে সামগ্রিকভাবে জানতে চাইবো তোমার কাছে। দেখো, আমরা দেখতে পাচ্ছি সিরিয়াতে যা চলছে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে গোটা বিশ্বের কাছে। আমরা সিরিয়া মানে শুনেছি যেখানে জনজীবন বিপন্ন, যে শিশুদের যে বিপর্যস্ত অবস্থা এবং গৃহযুদ্ধ সেটাও তো চলছে, এবং জঙ্গি গোষ্ঠীরা তারাও মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সরকার যে পতন হয়েছে আসাদের, তারপর থেকে সেখানে সশস্ত্র যে জঙ্গি গোষ্ঠী তারা ক্ষমতা দখল করেছে। তবে যেটা দেখা যাচ্ছে যে ইসরায়েল সিরিয়ার অন্দরে একটি মিসাইল হানা করেছে, যা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তিনি স্বীকার করেছেন। এবং এই বিষয়ে আরো বেশ কিছু আপডেট উঠে আসছে। আমি আরো কথা বলবো। আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, এই যে যুদ্ধ চলছে, এই যে একটা সশস্ত্র জঙ্গি গোষ্ঠী তারা সিরিয়ার দখল নিয়েছে, সেক্ষেত্রে ইসরায়েল এবার একটা মিসাইল হানা করেছে। এই যুদ্ধের যে পরিধি তা তো বিস্তৃত হচ্ছে। কোন দিকে যাচ্ছে তাহলে এবার পরিস্থিতি? দেখো, এই মুহূর্তের যেটা বড় খবর সেটা হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রক থেকেই স্বীকার করা হয়েছে বা জানানো হয়েছে সংবাদ মাধ্যমকে যে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে। সিরিয়ার অন্দরে তারা বিমান বা মিসাইল হামলা চালিয়েছে। ঠিক কী ধরনের হামলা, কতগুলো হামলা, সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু ইসরায়েল যেটা বলেছে যে সিরিয়ার ভেতরে রাসায়নিক অস্ত্র তৈরির যে কারখানা বা কেন্দ্র ছিল সেগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ইসরায়েল যারা হামলাকারী তারা যে কথাই বলুক না কেন, এটা এখন স্পষ্ট যে সিরিয়ার ভেতরে ইসরায়েল হামলা চালিয়েছে। এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে আরব এলাকা, গোলান হাইটস বলে যে আরব এলাকা দীর্ঘদিন ধরে ইসরায়েল অধিকার করে রেখেছে, এবং আসাদ যখন সিরিয়ার রাষ্ট্রপতি ছিলেন সেই সময়ে যে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তি অনুযায়ী গোলান হাইটসের একটি এলাকা ডিমিলিটারাইজড জোন ছিল, অর্থাৎ সেখানে কোনো দেশেরই বাহিনী থাকবে না। সেখানে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী রয়েছে, যে শান্তিরক্ষী বাহিনীর অন্যতম অংশীদার ভারতীয় সেনারাও সেই শান্তিরক্ষী বাহিনীর ওপরে নাকি সিরিয়ার বিদ্রোহীরা হামলা চালিয়েছে। এই কথা বলে গোলান হাইটসে ইসরায়েল বড় সড়ো মিলিটারি আনছে, যেটা আমরা শুনতে পাচ্ছি ইসরায়েলি সেনাবাহিনীর একটি সম্পূর্ণ ডিভিশন, 98th ডিভিশন গোলান হাইটসে নিয়ে আসা হচ্ছে, এবং ডিমিলিটারাইজড জোন, অর্থাৎ কোনো দেশের সেনাবাহিনী থাকবে না, এই জিনিস এখন আর থাকলো না। সোজাসুজি ইসরায়েল বলে দিচ্ছে যে ওই সব চুক্তির আর কোনো বাস্তবতা থাকলো না আসাদের পতনের ফলে, এবং তারা অত্যন্ত দ্রুত গোলান হাইটসে নিজের বাহিনী পাঠিয়ে সেই এলাকা দখল করে ফেলেছে অলরেডি, হয়তো অথবা করছে। এই অবস্থায় সিরিয়ার অভ্যন্তরে হামলার যে অভিযোগ বা খবর আমাদের কাছে আসছিল, সেটার সত্যতা স্বীকার করে নিল খোদ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা হামলা চালিয়েছেন। তাহলে এখন আরব দুনিয়ায় যুদ্ধের পরিস্থিতিটা কি দাঁড়ালো? গাজা স্ট্রিপে হামাস, তাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে, বেশ কয়েক মাস হয়ে গেল সেই যুদ্ধ চলছে। সেই যুদ্ধে হেজবুল্লাহ, ইরান সমর্থিত হেজবুল্লাহ সশস্ত্র সংগঠন, তারা যোগ দিয়েছে। হেজবুল্লাহ সরাসরি ইসরায়েলের অন্দরে হামলা চালিয়েছে, এবং হেজবুল্লাহকে ধ্বংস করার জন্য লেবাননে এবং অন্যান্য জায়গায় ইসরায়েল একটার পর একটা হামলা চালিয়েছে। হেজবুল্লাহর শীর্ষস্থানীয় যারা নেতা তাদেরকে হত্যা করা হয়েছে, এই খবর আমরা পেয়েছি। এবং হেজবুল্লাহ বনাম ইসরায়েল লড়াই লেবাননের জমিতে বড় আকার ধারণ করছে। এখন যদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সামরিক সংঘাত শুরু হয়ে যায়, মিলিটারি যুদ্ধ শুরু হয়ে যায়,
তাহলে যে যুদ্ধ ইতিমধ্যেই আরব দুনিয়ায় চলছে হামাস এবং হেজবুল্লাহর সঙ্গে, সেই যুদ্ধ বিস্তৃত হয়ে পড়বে। এখন সিরিয়ার বিদ্রোহীরা তারা কি করতে পারে? সিরিয়ার বিদ্রোহীরা যদি ইসরায়েলকে কোনো জবাব না দেয়, তাহলে সিরিয়ার জনতা, সিরিয়ার সাধারণ মানুষ তারা মনে করবেন যে ইসরায়েলি হামলাকে রুখে আসাদ এতদিন ক্ষমতায় ছিলেন, আসাদ চলে যাওয়ার পরেই ইসরায়েলের আগ্রাসন আবার সিরিয়ার মধ্যে চলে আসছে এবং সিরিয়ার হয়তো বড় এলাকা ইসরায়েল দখল করে নেবে। তখন সিরিয়াবাসীর যে সমর্থন, একটা অংশের সমর্থন পাচ্ছিল বিদ্রোহীরা, সেই সমর্থন বিদ্রোহীদের কাছ থেকে সরে যেতে পারে। এটাও একটা বিষয় যেটা আমাদের আরও খুঁটিয়ে জানতে হবে। সবটা পরিষ্কার ছবি এখনও আমাদের কাছে নেই। সেটা হচ্ছে এই যে আসাদের যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনী কি সম্পূর্ণ ভেঙে গেছে, নাকি কিছুটা ক্ষয়ক্ষতি হলেও সেই বাহিনীর একটা অংশ এখনো আছে এবং তার নেতৃত্বে জেনারেলরা রয়েছেন, তাদের সঙ্গে অস্ত্র শস্ত্র অ্যামুনিশনস রয়েছে। যদি সেই সেনাবাহিনীর কিছুটা এখনো অটুট থাকে, তাহলে তারা কি ভূমিকা নেবেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে? এবার কি তাহলে সিরিয়ার বিদ্রোহীরা এবং সিরিয়ার যে প্রতিষ্ঠিত সেনাবাহিনী তারা একত্রে ইসরায়েলকে প্রতিহত করবার জন্য এগোবেন? সেক্ষেত্রে কি একটা জাতীয় ঐক্য দেখা দেবে? যদি সিরিয়ার ভেতরে যে আক্রমণ, তার জবাব সিরিয়ার বিদ্রোহীরা বা সিরিয়ার সেনাবাহিনী না দেয়, তাহলে সেটা আরেকটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। সেটা হচ্ছে সিরিয়ার বড় অংশ ইসরায়েল দখল করে নিতে পারে এবং সেই দখল আরব দুনিয়া মানবে না, মানবে না ইরান, মানবে না তুর্কি, হয়তো ইরাকও মানবে না। এই বিষয়টাতে আমি জিজ্ঞেস করতে চাই যে যখনই সিরিয়ার এই গৃহযুদ্ধের কথা আসে, সেখানে কিন্তু বিভিন্ন দেশের স্টেকের কথা আসে, আমেরিকা, রাশিয়া থেকে শুরু করে ইরানের প্রসঙ্গ ওঠে। এবার সে তালিকায় ইসরায়েলের নামও যুক্ত হচ্ছে। তাহলে কি ইসরায়েল এই আরব দুনিয়াতে তাদের প্রভাব বিস্তার করতে চাইছে? যদি তাই হয়, তাহলে তাদের কি ফায়দা? দেখো, ইসরায়েল লেবাননের একটা অংশ এই হেজবুল্লাহকে খতম করবার নামে সেখানে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। গাজা স্ট্রিপ, যেখানে একটা স্বাধীন বসতি ছিল, তার প্রায় পুরোটা এখন ইসরায়েলের দখলে। ইসরায়েল গোলান হাইটসে তাদের সেনাবাহিনী নিয়ে গেছে। এক কথায় ইসরায়েল আরবকে গিলে খেতে চাচ্ছে, আরবের বড় এলাকা এবং জমি গিলে খেতে চাচ্ছে ইসরায়েল। তাহলে আরব দুনিয়া এবং যেটাকে তথাকথিত মুসলিম দুনিয়া বলা হয়, তারা কি করবে? কি করবে ইরান? কি করবে তুর্কি? কি করবে ইরাক? সৌদি আরবিয়াই বা কি করবে? ইউনাইটেড আরব এমিরেটসই বা কি করবে? তারা যদি সিরিয়ার ওয়ার থিয়েটারে, সিরিয়ার যুদ্ধাঞ্চলে সিরিয়ার পক্ষে দাঁড়ায়, তাহলে আরব বনাম ইসরায়েল আরেকটি যুদ্ধ হতে চলেছে। এখন আমরা জানি, যেটা ইন্দ্রাণী তুমি খুব সঙ্গতভাবেই প্রশ্নটা করলে, যে আমেরিকার সমর্থনেই ইসরায়েলের যত তোড়ফোড়। আমেরিকা যদি 7 দিনের জন্য সরবরাহ বন্ধ করে দেয়, টাকা পয়সা, অস্ত্র শস্ত্র, মিসাইল, বিমান সরবরাহ বন্ধ করে দেয়, ইসরায়েলকে হারাতে আরব দুনিয়ার 1 মাসও লাগবে না। সুতরাং আসলে লড়াইটা হচ্ছে আমেরিকা বনাম আরবের। ইউক্রেন থিয়েটারেও আসলে যে লড়াইটা হচ্ছে আমেরিকা, পশ্চিম দুনিয়া বনাম রাশিয়া, চীন ইত্যাদির। সুতরাং আরব দুনিয়ায় যদি আমেরিকা মনে করে যে ইসরায়েলকে দিয়ে আরও জমি দখল করাবে, তাহলে আমেরিকা তার সাপ্লাই অব্যাহত রাখবে, সরবরাহ অব্যাহত রাখবে ইসরায়েলকে আরও টাকা পয়সা দেবে এবং সেক্ষেত্রে তাহলে কিন্তু যুদ্ধের চরিত্রটা একটা বিশ্বজনীন চরিত্রের দিকে যাচ্ছে। পশ্চিমী দুনিয়া, বিশেষ করে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বনাম আরব যুদ্ধ হতে চলেছে। এক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এই যুদ্ধটা এভাবে দেখতে চাইছেন না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগেও সিরিয়াতে নাক না গলাবার ব্যাপারে বাইডেন প্রশাসনকে পরামর্শ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসতে জানুয়ারি মাস, তার আগে রয়ে গেছে কয়েকটি সপ্তাহ। এই সপ্তাহগুলোতে বাইডেন
কি কি সিদ্ধান্ত নেন, তিনি কি ডোনাল্ড ট্রাম্পকে শিক্ষা দিতে তার সামনে রেখে যাবেন একটি যুদ্ধরত বিশ্ব, সেই প্রশ্ন উঠছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, রাশিয়া কি করবে? রাশিয়া ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে রয়েছে, রাশিয়ার ক্ষয়ক্ষতিও হয়েছে, কিন্তু রাশিয়া আদর্শগতভাবে রাজনৈতিকভাবে প্যালেস্টাইনের পক্ষে, রাশিয়া আরব দুনিয়ার পক্ষে। যদি সিরিয়ার সাথে ইসরায়েলের গুরুতর যুদ্ধ শুরু হয় তাহলে রাশিয়া আরবকে সমর্থন করবে কিভাবে? শুধুই মুখে, শুধুই নীতিবাক্যে, নাকি অস্ত্র সরবরাহ করে, টাকা পয়সা সরবরাহ করে? আরেকটি বৃহৎ, অতি বৃহৎ অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি চীন, তারাই বা কী করবে? ভারতের অবস্থান কি হবে আরব ইসরায়েল যুদ্ধে? কেননা ভারত ইসরায়েলের সঙ্গেও কুটুম্বিতা করে, আরব দুনিয়ার সঙ্গেও কুটুম্বিতা করে। হয়তো নরেন্দ্র মোদী ইসরায়েলের দিকেই একটু ঝুঁকে আছেন, সেক্ষেত্রে ভারতের অবস্থানও কি হবে? সুতরাং অনেকগুলো প্রশ্ন, উত্তর জানা নেই, কিন্তু বিশ্ব ক্রমাগত আগের থেকেও অনেক বেশি ভায়োলেন্সের দিকে এগোচ্ছে। ইন্দ্রাণী, একেবারে আমরা আশিসের কাছে শুনলাম যেভাবে এই যে যুদ্ধের একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশে একটা অশান্তি তৈরি হয়েছে, সেটা কোন দিকে এগোয় আগামী দিনে অবশ্যই আমাদের এই বিশ্বের রাজনীতির দিকেও নজর থাকবে। অনেক ধন্যবাদ আশিসা, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন। তাহলে স্বর্ণালী, আমরা আপডেট এভাবেই দিচ্ছি, তবে এবার সিরিয়ার দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে। একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে ইন্দ্রাণী যে সামগ্রিকভাবে বিশ্ব রাজনীতির পরিস্থিতি কিন্তু জটিল থেকে ক্রমশই জটিলতর হয়ে যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাদের।